আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল চিকিৎসক ভাই বোন যারা উপস্থিত আছেন, তাদের প্রতি আমার সালাম, শ্রদ্ধা, আন্তরিকতা। যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন বা শুনবেন, তাদেরও সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সালাম। আমরা হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল কোর্সের 12টি ক্লাস ইতিমধ্যে শেষ করেছি। এটা 13তম ক্লাস। ওই ধারাবাহিকতায় ক্লাসগুলো চলবে। আমি পূর্বে যারা ইউটিউবে দেখেছেন আমার লেকচার বা পূর্বের ক্লাসগুলো করেছেন, তাদের উদ্দেশ্যেই আমি কথাগুলা বলছি যে আজকের আলোচনা ওগুলো যদি পড়া থাকে, করা থাকে আর শোনা থাকে, তাইলে আপনি আলোচনাটা বুঝতে সহজ হবে। আর হঠাৎ যারা একেবারেই নতুন, তাদের জন্য আলোচনা বুঝতে একটু জটিলতা হতে পারে। প্রশ্নের আলোকে আপনি পরবর্তীতে প্রশ্ন করলে ওটা পারবেন, কোনো সমস্যা নাই। এমন না যে আলোচনা বুঝবেন না, বিষয়টা এমন না। কারণ যেখান থেকে আমি করছি এই আলোচনাটা সর্বসময় সকলের জন্য সর্বক্ষেত্রে দরকার, চিকিৎসক হতে হলে দরকার। যেমন মনে করেন, আমি যে কথাটি মনে করতেছি সেটা হলো যে আপনার আগেই জানা দরকার যে হোমিওপ্যাথি আরোগ্যের জন্য কতগুলো নিয়ম নীতি মেনে যেতে হয়। এই নিয়ম নীতিগুলো যদি আমি না মানি, আমি না জানি, তাহলে আসলে একজন রুগী আপনি চিকিৎসা করবেন, এখানে যারা বসা আছেন সবাই ডাক্তার, তা আপনি একজন রুগীর চিকিৎসা করবেন। আপনি চিকিৎসা করলে এটা আরোগ্য হচ্ছে কি হচ্ছে না এই ধারণা যদি আপনার না থাকে, তাইলে আপনি ম্যাট্রিয়া মেডিকা পড়ে পণ্ডিত হন আর রেপার্টরির বিরাট বিশেষজ্ঞ হন, তাতে কিছু আসে যায় না। আপনি নিজে বুঝতে পারছেন না যে ওষুধটা খাওয়াবার পরে তার ভিতরে কি প্রতিক্রিয়া হলো। প্রতিক্রিয়াটা বোঝার জন্য এই নীতিটা, হোমিওপ্যাথির নীতি অন্যপ্যাথির নীতির সাথে অনেকটাই পার্থক্য আছে। পার্থক্যগুলো আলোচনার বিষয় এখানে না। তো আমি শুধু হোমিও আরোগ্য নীতিটা সবাই অনেকেই জানেন, তারপরও একটু বিশ্লেষণাত্মকভাবে আমি আলোচনাটা করব। কারণ আপনি একজন ডাক্তার, আপনি মুমূর্ষ রোগী হোক বা যে কোনো রোগী হোক, আপনি ঔষধ দেবেন। ঔষধ দেওয়ার পর আপনার অবজারভেশন, আপনার ধারণা, আপনার বুঝা, এই যে বিষয়গুলো যদি জানা না থাকে, আপনি ওষুধ দেওয়ার পরে রুগী যা বলবে তার কথা আপনি বুঝবেন না। আপনি না বুঝে অনাহুত ভাবে তাকে কতগুলো ওষুধ দিয়ে দেবেন। এই কাজগুলো আমাদের বাংলাদেশে অহরহ হচ্ছে। তো এটা হেনিম্যানই এই আরোগ্য নীতিটা হেনিম্যানই দিয়েছেন, কিন্তু তিনি বিচ্ছিন্নভাবে অর্গানের মধ্যে ছড়ানো ছিটানো তার কথাগুলো আছে, সব কথাগুলোই আসে হেনিম্যানের। কিন্তু পরিশ্রম করে ডক্টর হেরিং তিনি অনেক সময় গুছিয়ে কথাটা বলা, যে এইভাবে বললে মানুষের বুঝতে সহজ হবে। তিনি তো দার্শনিক ছিলেন, তার দার্শনিক দৃষ্টিভঙ্গিতে তিনি কথা বলেছেন। সে কথাটা আমাদের জন্য, আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ ডাক্তার, যারা বুঝতে কম বুঝি, তাদের জন্য গুছিয়ে ডক্টর হেরিং মূলত তিনটি কথা, কেউ কেউ 4টি কথা বলেন। যে 4টি কথা যদি মনে রাখি বা 3টি কথা মনে রাখি, তাইলে আমরা আরোগ্যের ধারাটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সেই 4টি বা 3টি কথা কি? 3টি কথা জানলেই চলবে। সংক্ষেপ যত করা যায় এবং বিশ্লেষণাত্মক ভাবে যদি আপনি ওই সংক্ষিপ্ত কথাটাকে জেনে যান, তাইলে আপনি পুরোটা জানলেন। এই জন্য যত সংক্ষেপণ করা যায় এটা একটা ভালো দিক, কিন্তু বিশদ ব্যাখ্যাটা নলেজের মধ্যে থাকতে হবে। যেমন রোগটা আসলে কোথায়? রোগটা ভেতরে, রোগটা বাইরের কোনো জিনিস না। বাইরের জিনিসগুলোর চিকিৎসা হোমিওপ্যাথি করে না, সেটা সার্জারির আওতা বহির্ভূত। এই জন্য হেনিম্যান বলেছেন সার্জারির আওতা বহির্ভূত চিকিৎসা প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান হোমিওপ্যাথি। তাহলে বাইরে থেকে একজনে একটা দা দিয়ে কোপ দিল, রক্ত ঝরছে, এটা এখন আপনি যদি বলেন যে রক্ত ঝরতে থাক, আমি মেডিসিন দিয়ে ভালো করবো, এটা একটা মূর্খতা।
তাকে হাসপাতালে পাঠাতে হবে, সেলাই দিতে হবে, তাকে ওখানে ব্যান্ডেজ করতে হবে, সার্জারির আওতায়, এই কাজটা সার্জারির আওতায়। মুমূর্ষ একটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে একটা এমন রুগী, দেখা গেল যে তার ফ্যাকাশ হয়ে গেছে, গর্ভ অবস্থায়, জীবন যায় মানে আর বাঁচবে না, এরকম শ্বাস প্রশ্বাস বন্ধ হচ্ছে, সেই মুহূর্তে আপনি আপনি চিন্তা করতেছেন, মানে তার যে অবস্থাটা আপনি বুঝতে পারতেছেন না, যে ঘটনাটা না বুঝেও বলতেছেন ওষুধ দিয়ে দেব, ওষুধে ডেলিভারিটা ঠিক হয়ে যাবে। এই ধারণাটা ঠিক না। আগে বুঝতে হবে যে কন্ডিশনটা কি, অবস্থাটা কি রুগী, সে অবস্থায় তার কি পর্যায়ে সে আছে, এই পর্যায়ে জেনে বুঝে তাকে সাজেশনটা দিতে হবে। যদি সার্জারির পর্যায়ে হয় সার্জারিতে পাঠিয়ে দিতে হবে, কিন্তু সর্বক্ষেত্রে সার্জারি আমরা পছন্দ করি না। নাকে পলিপাস বলে সার্জারি করে, এটা ইউজলেস কথা। নাকের পলিপাস মেডিসিন আছে, মেডিসিন দিলে ভালো হবে, এবং হোমিওতে ভালো হয়, একটা টিউমার ভালো হয়। যদি টিউমার বিগলিত হয়ে যায়, ক্যান্সার ফর্ম করে, এবং সেই ক্যান্সারটা যদি চারিদিকে ছড়িয়ে যায়, ব্লাড সহ সব দিকে ছড়িয়ে যায়, সেই অবস্থায় ক্লোজ করা সম্ভব না, ভালো হবে না, এটা বুঝতে হবে। মানে বিজ্ঞতার দরকার আছে, বুঝার দরকার আছে। তাহলে আরেক আছে রোগটা ভিতরে, তাইলে আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হলো রোগটা হলো ভিতরে। তাহলে ভিতর থেকে বাইরের দিকে রোগের বহিঃপ্রকাশ। তাইলে আরোগ্যটাও কিন্তু তাই, আরোগ্য হবে কিরকম, ভিতর থেকে বাইরের দিকে বুঝতে হবে। যেমন একটা উদাহরণ না দিলে জিনিসগুলো ক্লিয়ার হবে না। যেমন মনে করেন একজনের যে কোনো ভাবেই হোক আঁচিল ছিল, কেটে চুল দিয়ে কেটে হোক, যেভাবেই হোক, বর্তমানে মেডিকেল কলেজগুলোতে খুঁটিয়ে খুঁটিয়ে উঠাবার একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, তো সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে উঠানো হোক, যে কোনো ভাবেই হোক, রক্ত ঝরলো, পরে আপনি রক্তটা বন্ধ করে দিলেন, চাপা পড়লো, আঁচিল চাপা পড়লো। এই আঁচিল চাপা পড়ার কারণে সে কিন্তু পাগলও হতে পারে, ম্যাড হয়ে যেতে পারে। একজিমা ছিল, পায়ে একজিমা, আমার নিজস্ব জানা রোগী, পায়ে একজিমা ছিল, একজিমা সে কি মলম না, এই টোটকা চিকিৎসা, গ্রামের টোটকা চিকিৎসা দিয়ে একজিমাটা ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে দীর্ঘদিন, প্রায় 20টি বছর ভালো ছিল, কিন্তু ভালো ছিল অর্থ ভালো ছিল না, তার ধ্বজভঙ্গ হয়ে গেছে, বিয়ে করতে চাইতো না, তার ভিতরে পাগলামি, মেন্টাল অবস্থাটা এমন অবস্থায় চলে গেছিল যে সে যা কথা বলে তা ঠিক না, সূচিবায়ী অগ্রস্ততা তার ভিতরে দেখা দিয়েছে, এবং তার ভিতরে কুটিলতা দেখা দিয়েছে। সাইকোটিক যতগুলো মায়াজাম ক্লাস আমি করেছি, পিছনের গুলা শুনে নেবেন, যে সাইকোটিক যতগুলা প্রবলেম থাকার কথা সবগুলা তার আসছে, আমি চিকিৎসা করেছি ইনশাল্লাহ। সেই চিকিৎসার পরে তার পায়ে সেই যে একদিমা চাপা পড়েছিল সেটা বের হয়ে আসছে। তখন সে খুব বলে যে আমার তো এতগুলো সমস্যা হয়ে গেছে, এভাবে একজিমা বের হয়েছে। তো একজিমা যে বের হলো বা এটা তার ভিতরে সমস্যা সৃষ্টি করলো, এইটা ভিতরে ছিল সুপ্ত অবস্থায়, সেটা বাইরে চলে আসছে, বাইরে সে কি আরেকজনের দিকে যাচ্ছে, এটা বুঝতে হবে। এরকম উদাহরণ কিন্তু দিতে আরো পারা যাবে, কিন্তু উদাহরণ দিতে সময় চলে যাবে। একটা সালফারের রুগী, এই অবস্থাটা সেও আমার আত্মীয়র মধ্যেই ঘটেছে, সেও তার একেবারে ম্যাড, প্রায় আমার প্রতিবেশী, তার একজিমা চাপা পড়ে গেছে, কিন্তু পরে সে ওই ঠিক সালফারের যেরকম আছে, সালফারের রুগীরা অহংকারী, সালফার নিজেকে রাজা বাদশা মনে করে, সেরা সেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, সেরা জামাটা রং করে 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 বলে যে আমি বাদশাহ, আমরা জাহাঙ্গীর, এই ধরনের কাগজ টোকায় তারপর তার পকেটে রাখে, এগুলাকে সে বিরাট মূল্যবান কিছু মনে করে, এগুলা সালফারের লক্ষণ, মানসিক লক্ষণ। ঠিক সালফারের এই লক্ষণটা যখন পেলাম, তার মা বিভ্রান্তি, আমি তাকে সালফার দিয়েছি, সালফার 2, 3, 4 খাওয়ার পরে সে তার ভিতর থেকে এত একজিমা বের হলো, ওই দানা দানা, ওই একজিমা না, শুধু ফোড়া, বিষফোড়া, এরকম অনেক কিছু, চর্মরোগ জাতীয় অনেক কিছু বের হলো। সে ভালো হয়ে প্রায় গেল, এবং সে দোকানদারি শুরু করলো আবার, কিন্তু তাকে ওই যে এই চুলকানি খুজলি পাচার জন্য আবার তার মা জোর করে তাকে মলম দেওয়া শুরু করলো, যে এগুলা ভালো হয়ে যাবে। আমি নিষেধ করেছিলাম কোনোদিনই যেন মলম না দেয়, আবার সে পাগল হয়ে গেছে। এই যে অবস্থাটা, এটা হলো আরোগ্যের আসলে আরো উদাহরণ দেওয়া যাবে, দরকার নাই। এই ভিতর থেকে বাইরের দিকে আরোগ্য, যদি ভিতর থেকে কোনো রোগ চাপা পড়ে যায়, সেটা যদি বাইরে চলে আসে, তাইলে সেটা বোঝা যাবে যে আরোগ্যের দিকে যাচ্ছে।
যেমন দেখা যাক, এটা আমি বাস্তবে একদিন আমার খুব মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, খারাপ লাগতেছে, ডান দিকের হাতটা ব্যথা করতেছে, কোষ্ঠকাঠিন্য, গ্যাস আছে। এটা বুঝতে পারতেছেন যারা একটু ম্যাটেরিয়ামেটিকার সাথে জড়িত, তারা বুঝতে পারতেছেন এটা লাইকোর কথা বলতেছি আমি। ঠিক লাইকোপোডিয়ামের অবস্থাটা দেখলাম যে আমার শরীরের মধ্যে আছে। আমি মাথাটাও খুব কেমন যেন গরম, এবং ব্যথা তো আছেই, ডান দিকে ব্যথা করতেছে। সবকিছু সঠিক নির্বাচন করে আমি চিন্তা ভাবনা করে লাইকো খেলাম। তো লাইকো খাওয়ার পরে আমি, যেহেতু ডাক্তার, আমি চিন্তা করলাম যে লাইকোটা কিভাবে কাজ করে এটা আমি একটু উপলব্ধি করবো। তো এমন সময় আমি খেয়েছি, আপনারা জানেন 4টা থেকে রাত 8টা পর্যন্ত লাইকোর বৃদ্ধি। এগুলো মনে রাখবেন, এগুলো নোট করে ফেললে আরো ভালো। যে রাত্রে হঠাৎ টুকরা 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 কথা, যে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত লাইকোর বৃদ্ধি। হ্যাঁ, তো আমি 8টার পরে আমি খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবার আগে আগে নীরব অবস্থায় আমি লাইকোপোডিয়াম খেলাম। খাওয়ার পরে মানে আমার টার্গেট হলো যে ঔষধটা কিভাবে কাজ করে সেটাকে অনুভব করা, উপলব্ধি করা। তো আমি ওষুধটা খাওয়ার পরে প্রায় 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে আমি কারোর সাথে কথা বলিনি, হাতটা ঠিকভাবে করে ঘুমিয়েছি। এখন মনে হলো আমার, মানে যেমন যেমন মনে করেন জ্বরের সময় খুব আপন লোক মাথায় হাত বুলিয়ে দিলে যেমন লাগে, আমার মনে হলো যে মাথার কেউ হাত বুলিয়ে দিচ্ছে, ধীরে 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 নিচে নামছে। আমার হাতেও ব্যথা ছিল। তো দেখেন, তাইলে শুরুটা হলো কোত্থেকে? শুরুটা হলো উপর থেকে নিয়ে আরোগ্যের নীতি হলো ডাউনওয়ার্ড, নিচের দিকে। সর্বসময় এই কথাটা যে ঠিক থাকবে এটা নাও হতে পারে, এটা আবার একটা জটিল ব্যাখ্যা আছে। এই ক্লাসের জন্য আমি যা বলছি এটাই উপযুক্ত, এরপরে বিশদ আরো আলোচনা আছে। এটা সব সময় যে ঠিক থাকবে এটা একেবারে নির্ধারিত যে ডাউনওয়ার্ড সব। যেমন মনে করেন চোখে ব্যথা আছে, মাথা ব্যথা আছে, তারপরে বুকে ব্যথা আছে, অন্ডকোষে ব্যথা আছে, এখন ডাউনওয়ার্ড হবে, প্রথম মাথাটা কমবে, তারপর চোখেরটা কমবে। এইটা সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য নাও হতে পারে। কেন হবে না? জীবনী শক্তির উপরে নির্ভর করে আর মানুষের স্নায়বিক সমস্যার উপরে নির্ভর করে। এটা কনফার্ম নাও হতে পারে, সর্বক্ষেত্রে প্রযোজ্য না, অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য। কথাটাই বললে আর কোনো সমস্যা হয় না। দুটো কথা বলে ফেলেছি। 3 নম্বর কথা হলো, যেমন একটা লোকের অনেক সমস্যা ছিল, ওই রুগীটা দিয়ে বললে আবার আপনার সহজ হবে। ওই প্রথম রুগীটার কথা দিয়া যদি আমি তৃতীয় উদাহরণটা দেই, লক্ষণ প্রকাশ পাওয়ার বিপরীত ক্রমে আরোগ্য হবে। লক্ষণ প্রকাশ পাওয়ার বিপরীত ক্রমে আরোগ্যটার হবে। কিভাবে? ক্রমধারাটা হবে বিপরীত ক্রমে, যেভাবে আসছে তার উল্টো দিকে, যেভাবে আসছে রোগটা তার উল্টো দিকে। তার রোগ আসছিল প্রথমে একজিমাটা চাপা পড়ল, তারপরে তার ভিতরে দেখা গেল সূচিবায়ুগ্রস্ততা, তারপর আমেশা, তারপরে তার ওই পেট খারাপ হতো মাঝে মাঝে, সকালবেলা পার্য সমস্যা হয়েছিল, আঁচিল ছিল, তার কিছু আঁচিল হলো, এবং পরবর্তীতে তার ভিতরে কুটিলতা খুব বেশি দেখা দিল। এরপরে তার মানসিকতা আক্রমণ করলো, এবং সে মানসিক যখন আক্রমণ করলো তখন তার ভিতরে যেসব লক্ষণ, কুটিলতার লক্ষণ বেশি প্রকাশ পেল এবং অহংকারী ভাবটা বেশি প্রকাশ পেল। এটা থুজার একটা ঘটনা বলতেছি। থুজার, আপনারা থুজা ভালো করে পড়লে দেখবেন এই ধরনের। এখন আরেক আমি থুজা প্রয়োগ করেছি। তার মানসিক অবস্থা খারাপের আগে তার ধ্বজভঙ্গ ছিল, যৌন সমস্যাও কিছু ছিল, তার সাথে তো ইম্পর্টেন্স ছিলই। বিয়ে করতো না, এই জন্য তাকে পরবর্তীতে বিয়ে করানো হয়। আচ্ছা, তো এই অবস্থায় দেখা গেল যে তাকে থুজা প্রয়োগ করা হলো সকাল অনেক একেবারে 3 থেকে শুরু করে 5, 7, 8, 9, 10 এরকম প্রয়োগ করার পরে দেখা গেল তার এখন কমবে কিভাবে। প্রথম আরোগ্যটা কোন জায়গায় করবে? আরম্ভ হলো একজিমা, তারপরে তার ইম্পর্টেন্সি ধরেন ধ্বজভঙ্গ, কুটিলতা, তারপরে মানসিক বিভ্রান্তি। তাহলে আরোগ্যটা হবে এই ক্রমে রোগগুলো আসলো।
তার বিপরীত ক্রম কোনটা? মানসিক লক্ষণ। এই যে বিপরীত ক্রমে, এই বিপরীত ক্রম থেকে ভালো হবে, তার মানসিক লক্ষণটা তার ভালো হবে, তারপর তার ধ্বজভঙ্গ ভালো হবে, তারপরে তার অন্য যে পেট সমস্যা যে ছিল এটা ভালো হবে, এবং শেষে গিয়ে একজিমার বহিঃপ্রকাশ হবে এবং সে ভালো করবে। এইভাবে করে মানে এখন যে এই অ্যাগ্রাভেশন, এই যে বৃদ্ধি হলো, এইটা ভালো করবে শেষে। যেই শেষেরটা প্রথম যেটা আরম্ভ হলো তার উল্টো দিক থেকে আরোগ্যটা ধারাটা চলতে থাকবে। এইভাবে করে মোটামুটি 3টা কথা মনে রাখলে আমরা বিষয়টাকে বুঝতে পারি।